আজকের এই সমাবেশের স্নেহভাজন সভাপতি অত্র ইউনিয়নের আমার দলীয় নেতা কর্মী সমর্থক নেতৃবৃন্দ, আমার সাথে আগত আমার জেলা বিএনপি সভাপতি AKM শামসুল হক, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, পৌরসভার সাধারণ সম্পাদক শাহ আলম, পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ, আমার সাথে অনেকেই এসেছেন, কিন্তু আমি যদি তাদের সকলকে আপনাদের সামনে বক্তব্য রাখার সুযোগ নেই তাহলে আমি আর কথা বলার সময় থাকবে না। এই জন্য তাদেরকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিলাম। সবাইকে পরিচয় করে দিতে গেলেও 20 জনের মতো তাও 20 মিনিট চলে যাবে। তো আপনারা সবাই একে অপরকে চিনেন, একে অপরকে জানেন, চিনেন, একে অপরকে জানেন, চিনেন। তো আপনার আজকে আমার ইচ্ছা ছিল যে আমি আপনাদের এখানে 5টার মধ্যে এসে উপস্থিত হব। রাস্তার যে এই অবস্থা আমি ধারণাও করতে পারি না, এরকম খারাপ রাস্তার অবস্থা। আপনারা যারা বয়োবৃদ্ধ আছেন, 1979 সন থেকে আমার নেতৃত্ব দেখেছেন, তারপরে সর্বশেষ 2001-এ আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হই, এই দেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে আমি চাঁদিনা উপজেলার এবং আপনাদের এই ইউনিয়নের চাঁদিনা থেকে লতিফপুর, তারপরে চাঁদিনা থেকে শ্রীমন্তপুর হয়ে বুধবাস, এই সকল রাস্তা আপনাদের ইউনিয়নে আমি পাকা করে দিয়ে গিয়েছিলাম। আপনাদের আজকে যারা আমার সন্তান বা নাতি নাতকুর তুল্য, আমার নাতিনের বয়সও 18 বছর হয়ে গেছে, তো এখন যারা 18 বা 20 বছর বয়স, এরা তো আর আমার যৌবন দেখে নাই, আমার রাজনীতি দেখে নাই, আমার ক্ষমতার সময় তাদের অনেকের জন্ম হয় নাই। কারণ আমি 2006 পর্যন্ত সরকারে ছিলাম, তারপর থেকে দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তারা সারা বাংলাদেশ লুটতরাজ করে এই দেশের অর্থনীতিকে একদম বন্ধ করে দিয়ে গেছে, ধ্বংস করে দিয়ে গেছে। মানুষের চলাফেরার মতো উপযোগী রাস্তা পর্যন্ত মেরামত করে রাখতে পারে নাই। আপনি যদি আজকে চাঁদিনা থেকে বের হন, শ্রীমন্তপুর পর্যন্ত আসতে আপনার কাছাকাছি এসে মোটামুটি ভাবে একটু চালানোর মতো রাস্তা আছে, আর পুরাটাতেই অন্তত পক্ষে কোন জায়গাতে বৃষ্টি হইলে নৌকা চলবে এমন অবস্থা, তাই না? এরা কি কোন উন্নতি করে গেছে দীর্ঘ 16 বছরে? এই দেশের অর্থ লুণ্ঠন করে গেছে। আবার ওই দিক দিয়ে যদি থানার কাজ দিয়ে বিশ্বাসের ওই দিক দিয়ে আসি, তাও রাস্তার করুণ অবস্থা। এখন আমি কথা বলতেছিলাম কয়েকজনের সাথে যে যাওয়ার পথে অন্তত এই দুর্দশা, কিভাবে আমি দুর্দশা ছাড়া যাইতে পারি। তো বললো যে এদিক দিয়ে গিয়ে আপনার পিহরের রাস্তায় গোবিন্দপুরের এদিক দিয়ে, তারপরে ওই মধ্যমতলার এদিক দিয়ে যাইয়া পাকা রাস্তায় উঠতে হবে, সেটা নাকি একটু যাওয়ার মতো। এই হলো দেশের অবস্থা। এটা শুধু আপনার বরকৈট ইউনিয়ন না, সারা বাংলাদেশে একমাত্র 2-1টা হাইওয়ে ছাড়া কোথাও আওয়ামী লীগ সরকার কোন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যেতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই সরকার শুধু মানুষের উপর, বিরোধী দলের উপর অত্যাচার করেছে, বিরোধী রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদেরকে হত্যা করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই দেশের ছাত্র জনতা, এই আওয়ামী সরকার তথা দুর্নীতিবাদ সরকার এবং এই সমস্ত অত্যাচারীদেরকে মস্তক থেকে বিতাড়িত করেছে। এই মস্তক থেকে বিতাড়িত করার একমাত্র দাবিদার হচ্ছে এই দেশের ছাত্র এবং জনতা। আমরা যারা রাজনীতিবিদ আছি, আওয়ামী লীগ বলেন, জামাত ইসলাম বলেন, এলডিপি বলেন, যত দল বলেন, আমরা দীর্ঘ 16 বছর আন্দোলন করেছি, কিন্তু তাদেরকে সামান্যতম ধাক্কা দিয়েও সরানোর মতো কোন অবস্থা তৈরি করতে পারি নাই। এই দেশের ছাত্র জনতা, এই দেশের মানুষের ভাগ্যকে নির্ধারণ করার জন্য জীবনের ঝুঁকি রেখে তারা রাজপথে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে এই দেশে স্বৈরাচারকে বিতাড়িত করেছে। এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদকে আমরা স্বৈরাচার বলতাম,
তাকে যদি আমরা স্বৈরাচার বলি, তাহলে এইগুলোর যে অন্য কোনো খারাপ কথা বলার বিশেষণ আমার কাছে জানা নাই। স্বৈর শাসকের এমন হত্যাকাণ্ড দেশে চালিয়েছে, তারা মা বোনের বুক খালি করেছে, সহস্রাধিক ছেলেকে গুলি করে হত্যা করেছে, হাজার হাজার ছেলেকে পঙ্গু করেছে, অনেকে অন্ধত্ব বরণ করেছে, অনেকের অঙ্গহানি হয়েছে। যে ভাইরা এই আন্দোলন করে শাহাদাত বরণ করেছে, আমার ছেলে নাতিনাত পুতুল্য, এই সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই, তাদেরকে আমি সেলুট দেই, তাদেরকে সবাই পক্ষ থেকে এই বাঙালি জাতি অবরত মস্তকে তাদের এই আন্দোলনের সফলতাকে সমর্থন জানায়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা একটি স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে অন্য কোন সরকারকে তো ক্ষমতায় বসাই নাই। আমরা ছাত্রদের চাহিদা মতো একটা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হলো রাষ্ট্রীয় সংস্কার। আপনার একটা ইউনিয়ন পরিষদের সেক্রেটারি থেকে আরম্ভ করে একটা কেরানি পিয়ন, কোন জায়গাতে আপনারা টাকা পয়সা ছাড়া কোনো কাজ করতে পারতেন না। আপনি যদি 100 টাকা জমির খাজনা দিতে যান, তাহলে 200 টাকা তাদেরকে ঘুষ দিতে হয়। আর নাইলে তারা বলে যে আজকে খাজনা নিতে পারবো না, আমার মেশিন খারাপ। তো এখন আপনি এখান থেকে শ্রীমন্তপুর থেকে চান্দিনা গেছেন, এরকম খারাপ রাস্তা দিয়ে বুড়া মানুষ মাজার হাড্ডি টাড্ডি ভেঙে যাওয়ার কথা, 200 টাকা রিক্সা ভাড়া দিয়ে গেছেন। আবার যদি ফিরে আসেন যাবে 200 টাকা, তো ওই বেটারে যদি 200 টাকা দেন তাহলে আপনার কাজটা হয়ে যায়। এই যে আপনার অন্তত পক্ষে তাদের হাত থেকে এবং আপনার দুর্দশা থেকে মুক্তি পাওয়ার জন্য ঘুষ দিয়ে হলেও আপনার 100 টাকা ট্যাক্সটা দিয়ে আসছেন, এরকমই তো হয়েছে ঘটনাটা। এটার আমরা সংস্কার চাই, এটার পরিবর্তন চাই। সর্বত্র মানুষ যাতে তাদের কাজ করতে গেলে সরকারি কর্মচারী কর্মকর্তা বা যে কোনো সংস্থার কর্মকর্তারা যাতে মানুষের কাছে ঘুষ নিতে না পারে, সেই জন্য এই সরকার এই কর্মকর্তাদের মাধ্যমে সংস্কারের মাধ্যমে এই দেশের পরিবর্তন আনার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। প্রিয় ভাইয়েরা আমার, দীর্ঘ 16 বছরে একটা ওসি ইউনিট থেকে আরম্ভ করে ডিসিএসপি পর্যন্ত সমস্ত দলীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ তাদের লোকজনকে চাকরি দিয়েছে, তাদেরকে মর্ততে বসিয়েছে। আজকে যদি একটা নির্বাচন কালকে দিয়ে দেয়, তাহলে এদের মাধ্যমে নির্বাচন কন্ডাক্ট করলে কোনোভাবেই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে না। শেখ হাসিনা এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। 14 সনে 154 জন বিনা ভোটে নির্বাচিত। আমরা নির্বাচন করি নাই। 18তে আমরা নির্বাচন করতে গিয়েছিলাম, দিনের ভোট কিভাবে রাতে দিয়ে গেছে আপনারা সেটা দেখেছেন। আমরা কি প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো অবস্থা ছিল? বিভিন্ন জায়গায় মারামারি, কাটাকাটি, ছিনতাই, নেতা কর্মীদেরকে, বিরোধী নেতা কর্মীদেরকে মারধর, এবং এদের সামনে যেখানে পুলিশ তাদেরকে মারধর করতে সাহায্য করতেছে, সেই জায়গা থেকে আমরা সাধারণ মানুষ কোনোভাবে নির্বাচন করা সম্ভব ছিল? কোনোভাবেই নির্বাচন করা সম্ভব ছিল না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি সংসদে, আমরাও তখন ছিলাম, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা চালু করেছিলেন, এবং তিনি ক্ষমতায় থেকে 96 সনে নির্দলীয় সরকারের আইন পরিবর্তন করে দিয়েছিল। আমরা অল্প কয়েকটি সিটের জন্য তখন সরকার গঠন করতে পারি না, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল, এবং আওয়ামী লীগ 5 বছর মসনদে ছিল। 2001-এ আবার আমরা আওয়ামী লীগকে পরাজিত করে বিএনপির নেতৃত্বাধীন দল আমরা সরকার গঠন করেছি। একটা পরিবর্তনের, মানুষের মত প্রকাশের সুযোগ ছিল, কিন্তু এই স্বৈরাচার এসে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করেছে। আমরা বলেছি যে নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এই দেশে কোনো নির্বাচনে যাব না। সেজন্য আমরা 2024-এ বাংলাদেশের কোন রাজনৈতিক দল এই স্বৈরাচারের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা নির্বাচনে যাই নাই। তারা নিজেরা নিজেদের মধ্যে মারামারি করে সরকার গঠন করেছিল। তার পরিণতি কি হয়েছে সারা বিশ্বের ইতিহাসে এই রকম অবস্থা আমি আমার জীবনে কোথাও দেখি নাই। আজকে মন্ত্রী পরিষদের সব সদস্য পলাতক, 300 এমপি পলাতক, সরকারি কর্মকর্তারা পলাতক, পুলিশের আইসি পলাতক, আর্মির বহু জেনারেল পলাতক, ডিসিএসপিরা পলাতক,
ব্যবসায়ীরা পলাতক, সব পলাতক। কি কারণে? সুরেরা পলায় থাকে, তাই না? ডাকাতরা পলায় থাকে, তারা চুরি করছে, ডাকাতি করছে, সেই জন্য আজকে বাংলার মানুষ তাদেরকে ঘৃণা করে। বাংলার মানুষ তাদেরকে দেখলে থুতু ফেলে, তাদের প্রতি সামান্য মানুষের কোনো শ্রদ্ধা নাই। কারণ যে অত্যাচার, অবিচার এবং যে লুটপাট তারা করেছে, তাদেরকে যেখানে পাবে সেখানে সরকারি ভাবে, আইনসঙ্গত ভাবে তাদের বিচার হবে। আজকে শেখ হাসিনা $100 বিলিয়ন ঋণ নিয়েছে বিভিন্ন রকম উন্নয়নের কথা বলে। $100 বিলিয়ন ঋণ নিয়েছে, আর $94 বিলিয়ন বিদেশে পাচার করে সুইস ব্যাংক সহ অন্যান্য জায়গায় জমা করেছে। তাহলে উন্নয়নটা কি দিয়ে করবো? উন্নয়ন যদি করতো তাহলে কি এই যে আপনার এই চান্দিনা থেকে এই পর্যন্ত আসতে আমার গাড়িটা তো বড় সড়ো, বেশি দামি গাড়ি, এই জন্য আমার মাজারা এখন ঠিক আছে। কিন্তু আমার পিছিয়ে মাইক্রো আর মোটরসাইকেল যে পোলামাই লাগছে, কোনটাতে দাঁড়া ভাঙছে আর কোনটাতে এই আপনার মাজা ভাঙছে, এটা বলা বড় কঠিন। এরা যদি উন্নয়নের জন্য কাজ করতো তাহলে এই কাজগুলো কেন করতে পারে নাই? দেশে আজকে টাকা নাই, দেশে আজকে টাকা নাই, বৈদেশিক মুদ্রা নাই। আমরা গার্মেন্টস ব্যবসা করি, আমরা বিদেশ থেকে মাল আমদানি করার জন্য বৈদেশিক মুদ্রা দিয়ে এলসি করতে হয়, কিন্তু আজকে আমরা এলসি করতে পারি না। কেন এলসি করতে পারি না? আমাদের ফরেন এক্সচেঞ্জের কোনো রিজার্ভ নাই। ফরেন এক্সচেঞ্জের রিজার্ভ না থাকলে আমরা এলসি করতে পারবো না। ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে, বহু কারখানা শাটডাউন করতে হয়েছে। এর কারণ কি? এটা হলো এই আওয়ামী লীগ সরকারের দুর্নীতি এবং এই $94 বিলিয়ন বাংলাদেশের কোষাগার থেকে ফরেন এক্সচেঞ্জ বাইরে পাচার করে নেওয়া। একটা কোম্পানি $200 বিলিয়ন বিভিন্ন ভাবে এই সরকারের সহযোগিতায় ব্যাংকগুলা লুণ্ঠন করেছে। ইসলামিক ব্যাংক একটা ভালো ব্যাংক ছিল, এসালমকে লুট করতে দিয়েছে 70,000 কোটি টাকা। শুধু এই এসালম এই ইসলামিক ব্যাংক থেকে সরিয়েছে। ইসলামিক ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটা যখন যে সকল ইন্ডাস্ট্রিগুলো করেছে, যেটার দাম 5,000 কোটি টাকা, এটাকে ইনফ্লেটেড রেট করে দেখাইছে 20,000 কোটি, 21,000 কোটি। শেয়ার বাজার থেকে টাকা লুণ্ঠন করেছে। আজকে তার সিঙ্গাপুরে সাইট আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় টাকা পাচার করে সে বাড়িঘর ক্রয় করেছে সরকারের সামনে দিয়ে। এবং গত নির্বাচন দেখিয়ে 2004-এ শপথ গ্রহণের পরে এই শেখ হাসিনা এসালম সহ ছবিটা আপনারা অনেকেই যারা লেখাপড়া করেন এগুলো পত্রিকাতে দেখেছেন। এইভাবে লুটেরাদেরকে সাহায্য করেছে। একটা বড় লুটেরা সালমান রহমান 95 সালে শেয়ার আমি ফেডারেশন চেম্বারে নির্বাচন করেছিলাম। তার সাথে আমি তখন বিজিএমই এর প্রেসিডেন্ট, 17 ভোটে তার সাথে আমি পরাজিত হই। সে তখনই 5 কোটি টাকা খরচ করছে, কিন্তু আমি তো 10 টাকাও খরচ করতে পারি না, অত টাকাও আমার নাই। এই সালমান রহমান রে আপনার বেসরকারি শিল্প উপদেষ্টা, শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা বানাইছে। সে আপনার ব্যাংক থেকে 36-35,000 কোটি পত্রিকায় দেখলাম ঋণ নিছে। তার ইন্ডাস্ট্রি নাই, 2,000 কোটি টাকার 35,000 কোটি টাকা লুণ্ঠন করেছে। এইভাবে সে তার বিভিন্ন লক্ষ্যে লুটতরাজ করতে দিয়েছে। সে নিজে লুট করেছে, তার ছেলে লুণ্ঠন করেছে, তার বোন লুণ্ঠন করেছে, আত্মীয় স্বজন লুণ্ঠন করেছে, দলীয় লোকরা লুণ্ঠন করে $94 বিলিয়ন বিদেশে পাচার করেছে। আজকে দেশের অবস্থা প্রায় উঁচুপদস্থ। এই যে তারা সরকার গঠন করেছে, আমরা বলেছি, আমি কর্নেল অলি সহ আমাদের দলীয় নেতৃবৃন্দরা আমরা দেখা করেছিলাম যে আপনি নির্বাচন অবশ্যই নিরপেক্ষভাবে নির্বাচন দেবেন, তবে কালকেই আপনি নির্বাচন দিয়ে দিতে হবে, সেই দাবি আমরা আপনার কাছে করতে আসি নাই। আপনি সংস্কার করেন, একটা পিয়ন থেকে শুরু করে সচিব পর্যন্ত, একটা সিপাহী থেকে আরম্ভ করে জেনারেল পর্যন্ত, পুলিশের একটা সিপাহী থেকে আরম্ভ করে আইজি পর্যন্ত সমস্ত জায়গা আপনি সংস্কার করে পরিচ্ছন্ন করুন এবং একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য আপনি একটা রূপরেখা দেন আমাদেরকে। ইউনিয়ন পরিষদ ভেঙে দেন, উপজেলা ভেঙে দেন, পৌরসভা ভেঙে দেন, সিটি কর্পোরেশন ভেঙে দিয়ে পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। একটা একটা করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচনী পরিবেশ আপনি এই দেশে তৈরি করেন, তারপরে আপনারা ক্ষমতা ছাড়েন। আমরা ক্ষমতায় বহুবার গেছি,
কালকে হয়তো নির্বাচন করলে বিএনপি ক্ষমতায় আসবে বা জামাত ইসলাম ইসলামিক সংগঠনগুলো নিয়ে আলাদা জোট করেছে, কেউ না কেউ ক্ষমতায় আসবে। আমরা যুবপথ আন্দোলনে বিএনপির সাথে ছিলাম, আমরা বিএনপির সাথে আছি। তবে আমি এবং আমার দলের নেতৃবৃন্দরা বিএনপি এই আওয়ামী লীগ সরকারের পতনের পরে বিভিন্ন জায়গাতে যেভাবে লুট করেছে, মানুষের দোকানপাট বন্ধ করে দিয়ে লুটতরাজ করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জন থেকে চাঁদা আদায় করেছে, এই চাঁদাবাজদেরকে নিবৃত করতে হবে, এই চাঁদাবাজদেরকে শাস্তি দিতে হবে। তারেক রহমান এবং ফখরুল ইসলাম আলমগীর বারবার বলছে যে আমি জানি আমার দলের লোকরা কিছু কিছু জায়গাতে এইভাবে লুটতরাজে লিপ্ত হচ্ছে, তাদেরকে আমি সাবধান করছি, তারা যদি এই লুটতরাজ বন্ধ না করে আমি তাদেরকে দলীয় ভাবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করব। কিন্তু ঘটনা এটা কোনো কথাই কথা যদি না শুনে তাহলে কি করতে হবে? আমি ওই দিন প্রধান উপদেষ্টাকে বলেছি যে আজকে তারেক রহমান সাহেবের কথা তার এই দলের লোকেরা শুনে না, এদের কোনো দল নাই, দলের প্রতি ভালোবাসা নাই। বেগম খালেদা জিয়া আজকে এতটা বছর বিনা দোষে বিনা অপরাধে বিনা অন্যায় আজকে সে মৃত্যুর মুখে, কিন্তু যারা লোকেরা বিএনপির নামে লুটতরাজ করতেছে তাদের কি দলের প্রতি কোনো মায়া আছে? দলের প্রতি তাদের কোনো মায়া নাই, তারা তাদের কাজ করিয়ে যেতেছে। তখন যেখানে তারা তারেক রহমানের কথা শুনে না, যেখানে মির্জা ফখরুলের কথা শুনে না, তো সেই জায়গাতে একমাত্র পুলিশ আর ডান্ডা ছাড়া কারো কথা শুনবে না। পুলিশ আর ডান্ডা দিয়া যাতে এগুলো ঠিক করে, সেই কথাটা আমি প্রধান উপদেষ্টাকে বলেছি। আমার বক্তব্য ভাইরাল হয়েছে, আপনারা বোধহয় অনেকে শুনেছেন। অনেকেই তারা বিভিন্ন জায়গাতে ভুল ব্যাখ্যা করে তারা তারেক রহমানের কথা শুনে না, আমি প্রধান উপদেষ্টাকে বলেছি। ফখরুল ইসলামের কথা শুনে না, আমি প্রধান উপদেষ্টাকে বলেছি। যেহেতু তারা নেতার কথা শুনে না, তাহলে পুলিশের ভাইরাল ছাড়া কোনো উপায় আছে? ঠিক মতন বাড়ি দিয়ে ঠিক করতে হবে না? এই কথাটা বলেছি। প্রিয় ভাইয়েরা আমার, তারা অনেক সময় আমার বক্তব্য ভুল ব্যাখ্যা করে। আমি 18 সালে নির্বাচন করেছি, আমি বিরোধী জোটের প্রার্থী হিসাবে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছি। তখন কলেন অলি আমাদের নিজস্ব মার্কা ছাতা নিয়ে নির্বাচন করেছে। এখন আপনারা আমার গরিবের ভোট দিচ্ছেন না, আপনারা আমার নাঙ্গলে ভোট দিচ্ছেন না, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট দিচ্ছেন, ধানের শীষেও ভোট দিচ্ছেন। এখন আপনারা কি আমার রেডওয়ানকে ভালোবাসেন না মার্কারে ভালোবাসেন? তাইলে আমি যখন আমরা যে সিদ্ধান্ত নেব, যদি আমরা যুক্ত নির্বাচন করি ধানের শীষ নিয়ে নির্বাচন করব, যদি আমরা অন্য জোটের সাথে নির্বাচন করি তাহলে অন্য মার্কা হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কি অবস্থা কখন দাঁড়ায় আপনি বুঝতে পারবেন? বলতে পারবেন না। আপনারা কি আমারে ভালোবাসেন? আমার নেতৃত্বে বিশ্বাস করেন? তাহলে একটু দুইটা হাত তুললে দেখা যাবেন আপনারা। এখন আশরাফ ভাই মারা গেছে, প্রাণ গোপালে ভাই গেছে, এখন পর্যন্ত তো তাদের পর্যায়ের একটু লোক আমি বাচ্চা আছি, তাই না? আর কোন নেতা সান্দিনা আছে? বিএনপি একটা বিরাট দল, বিএনপি একটা বিরাট দল, কিন্তু কলা গাছ দাঁড়াইলে বিএনপি কলা গাছই ভোট দিব এমন অবস্থা কি বাংলাদেশে আছে? তারা অন্তত পক্ষে এইটুকু মূল্যায়ন করবে যে আমি তো আপনাদের পরীক্ষিত আজকে 50 বছরের নেতা, যতদূরা আমি করছি এর সিকি পরিমাণ কি চান্দিনা থানাতে কোন নেতা করছে? আমি রেদওয়ান আহমেদ কলেজ করছি, 12টা সাবজেক্টে অনার, 4টা সাবজেক্টে মাস্টার, 4000 ছাত্রছাত্রী আছে। এটা একটা বিশ্ববিদ্যালয় থেকে বড় প্রতিষ্ঠান। আমি মুক্তিযোদ্ধা কলেজ করছি, ওইটা অনার্স কলেজ, ডিগ্রি কলেজ। আমি জিয়াউর রহমানের নামে জিয়াউর রহমান কলেজ করছি। আজকে যারা রাজনীতিতে আছে, আমি কুরুপুরে হাই স্কুল করছি, আমি চিনরহমপুর হাই স্কুল করছি, আমি এই যে আপনার বরকট হাই স্কুল করছি, এতগুলা প্রতিষ্ঠান আমি করছি। আর আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতার কথা বলে অমুকের ভূতমুখের বাতিজা, একটা মক্তব বানাইছে নিও, একটা মক্তব বানাইছে, মক্তব বানায় নাই। মানুষের কল্যাণে বিমানের কথা খরচ করছে, খরচ করে নাই। আমি রেদওয়ান আহমেদ ট্রাস্ট ফাউন্ডেশন করছি, আমার ফাউন্ডেশনের ট্রাস্টের কোটি কোটি টাকা আছে। মানুষের জন্য আমার মৃত্যুর পরে আমার এই প্রতিষ্ঠানগুলো ট্রাস্টের মাধ্যমে চলবে। তারা তো 2 আনার পয়সা পকেট থেকে কেউ খরচ করে দেয়, বেশি করে ভাতও খায় নাই, খায় না যে আমার হিসাব কমে দেখা, বুঝছেন না?
এই সমস্ত লোক কি মানুষের কাছে সমাদৃত হওয়ার কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই। এই বিএনপির যারা 2-5 জন আছে এরা কেবল রেদওয়ান সাহেবের বদনামই করতে চায়। আরে বাবা, বদনাম করে কিছু হবে না। রেদওয়ান আহমেদ সাহেবকে চান্দিনার মানুষ আজকে 50 বছর যাবৎ রেদওয়ান আহমেদের নেতৃত্ব জানে, রেদওয়ান আহমেদকে চিনে, এবং রেদওয়ান আহমেদের দক্ষতা, অভিজ্ঞতা এবং মানুষের জন্য রেদওয়ান আহমেদের অন্তরের কথা প্রত্যেকটা মানুষের বুকে গাঁথা আছে। আছে না নাই? আমার 20 বছরের পোলাপান যারা, তারা তো আর আমার নেতৃত্ব দেখে নাই। কারণ গত 18 বছর ধরে, 16 বছর ধরে তো আওয়ামী লীগই ক্ষমতায়, আমাদেরকে তো কোথাও আসতেই দেয় নাই। এই যে এখানে আসছি, এই যে লাস্ট মিটিংটা করে গেলাম কোন মাস্তান জানি দুলালের সারা নাকি, বুঝছেন না? পরে আসি আর টুল টেবিল ভেঙে গেছে। এখন কি ওই অবস্থাটা আছে? আজকে আমি গেলে কোনো বাপের পুত আছে টুল টেবিল ভাঙতে? কারণ হলো একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আজকে দেশ পরিচালিত হচ্ছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের পরে একটা নিরপেক্ষ ভোট দিবে। এই নিরপেক্ষ ভোটে মানুষ ভোট দিতে যাবে, যাকে ইচ্ছা তাকে ভোট দিবে, যাকে পছন্দ হয় তাকে। কারণ আপনারা ভোট দিতে পারেন নাই। এই যে আমার 18, 20, 30 বছরের বাচ্চারা 3টা নির্বাচন হয়েছে, একটা নির্বাচনেও তারা ভোট দিতে পারে নাই। 3-এর ভোট রাতে হয়েছে, এর আগের 154 জন বিনা ভোটে হয়েছে, এবং 2004-এ তো তাড়াতাড়ি জগজাটি করছে। আশরাফের ছেলে দাঁড়াইছে স্বতন্ত্র, পান্নু দাঁড়াইছে নৌকা নিয়া, প্রাণ গোপালে বিভিন্ন জায়গায় তারা নিজেরা পোলাপাইন মাইরা, মাথা ফাটাইয়া, আপনার এই যে নানা রকম কুবাকুবি করিয়া একটা বিশৃঙ্খল পরিস্থিতি চাঁদিনাতে বিরাজ করছে। আপনারা কি এরকম বিশৃঙ্খল পরিস্থিতি চান? বিশৃঙ্খল পরিস্থিতি আপনারা চান না। আমি শুধু আপনাদের কাছে একটা কথাই বলবো, অন্তর্বর্তীকালীন সরকার আজকে 1 মাস হয় নাই ক্ষমতায় আসছে। কারণ পুলিশ আমাদের ছেলে পেলেদেরকে গুলি করে মারছে, আর্মির কিছু কিছু লোক আমাদের ছেলে পেলেদেরকে গুলি করে মারছে। পুলিশের প্রতি মানুষের একটা বিতৃষ্ণা জন্ম নিছে, এবং তাদের পোশাকও বদলায় দেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিছে। তবে প্রত্যেকটা পুলিশ কিন্তু আমাদের ছেলে মেয়েদেরকে গুলি করে মারে না। কিন্তু কয়েকজন শেখ হাসিনার গোপালগঞ্জের কর্মকর্তাদের নির্দেশে এই পুলিশ বাধ্য হইয়া আপনার নির্বিচারে আমার দামাল ছেলেদেরকে হত্যা করেছে। তাদের জন্য তো সমস্ত পুলিশ দায়ী না। আমি আসছি টেলিফোন করে বলছি, আমার যারা এখানে পৌরসভার নেতৃবৃন্দরা আছে, যে থানা বা অফিস আদালতটা পোড়া দিও না। এই যে কয়জনে দাও টাও লয়ে গেছে পোলাপান্ডে দৌড়াইতে, যখন পোলাপান্ডে দৌড়ান দিচ্ছে তখন আইসা এই আওয়ামী লীগের গুলায় যেগুলো আপনার এই যে রান্দাও টান্দাও লয়ে গেছিল, এরিয়া সেই ইউনোর অফিসে সিলিন্ডার অফিস পুরে লাগছে। এই যে সিলিন্ডার অফিস করছে, এই যে রেকর্ড ফেকর্ড যে চলে গেছে, এটা তো সমস্ত মানুষের, আপনার জমি আছে, আমারও বড় সবার কিছু জমি আছে। আমি সিলিন্ডার কোনোদিন বললাম যে আমার খতিয়ান কেমনে দিবা বাজার তোমরা, স্যার আপনি যত দলিল পত্র আছে দিতে পারেন। কিন্তু অনেক মানুষের এমন 21 বছর ক্ষমতায় আসতে দেয় নাই, এবং 21 বছর যাবৎ মানুষ তাদেরকে ভোট দেয় নাই, ঘৃণা করেছে। আমার বিশ্বাস যে আগামী 50 বছর পর্যন্ত আওয়ামী লীগ এই দেশে আসতে পারে, এবং হাসিনার মৃত্যু এই বাংলাদেশে হবে না। কারণ তার তো কেউ নাই। তার ফুট গেছে আপনার কি বলে ইহুদি বিয়া করছে, তার মাইয়া এক পোলারে বিয়া করছিল, টেহা লয়ে গিয়া দুবাই তারা আটকে রাখছে, তারপরে পোলারে তালাক দিচ্ছে। এখন কাল লোক বিয়া করছে, এই পোলাও পাইয়ে গেছে। এখন এই দেশে তো তার কেউ নাই, তার বাপ গেছে মরিয়া, তার বাপের লাইছে মাইরা। এই দেশের প্রতি তো তার সামান্য মায়া নাই। এই জোর করে ক্ষমতা দখল করছিল, তার বাপের হত্যাকারীদের হত্যা করা, এই বেআইনি ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া, বা মানবতা বিরোধী অপরাধের করিয়া এই জামাত ইসলামের অনেকেই দোষী আছে, স্বাধীনতার বিরুদ্ধে ছিল, কিন্তু অনেক নির্দোষ মানুষকেও ফাঁসি দেওয়া পারছে। তো এই যে ব্যভিচার সে করছে, এটার জন্য আজকে তার এই পরিণতির জন্য সে নিজেরটা নিজেই দায়ী। তো আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে ভালোবাসেন, আপনারা সকলেই যারা মনে করেন যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি আমার নেতৃত্বে একটা সংগঠন, এবং আমি এই দলের মহাসচিব, আপনাদের থানায় আমার বাড়ি, আপনারা আমার দলটাকে শক্তিশালী করবেন, আমার অঙ্গ সংগঠনকে শক্তিশালী করবেন। আমার এলডিপির যুব সংগঠন, ছাত্র সংগঠন, স্বেচ্ছাসেবক সংগঠন
সকল অঙ্গ সংগঠনগুলোকে শক্তিশালী করবেন এবং রাস্তার অবস্থা এরকম যাই হোক ইনশাল্লাহ আমি আগে যেভাবে আপনারা যারা বয়োবৃদ্ধ আছেন আপনারা দেখছেন যে আমি আমার এলাকাতেই পড়ে থাকতাম, আমার স্কুল কলেজ মাদ্রাসা যেগুলা করছি এগুলা ঠিকভাবে চালানোর জন্য বা আপনাদের সুখ দুঃখের খবর নিতে সব সময় অন্তত মাসে একবার একটা ইউনিয়নে ঘুরা ঘুরা সঙ্গে খবর নিছি। ইনশাল্লাহ যতদিন বেঁচে থাকি আমি আপনাদের জন্য ছিলাম, আপনাদের জন্য আছি এবং ইনশাল্লাহ আপনাদের জন্য আপনারা আপনাদের কাছে রাখবেন তো আমার এলাকায় রাখবেন, আমার একটু হাত তুলে দেখান। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে থাকবো। এই চান্দিনার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যতটুকু করা দরকার সেটাই আমি করব। লিবারেল ডেমোক্রেটিক পার্টি জিন্দাবাদ। এই অঞ্চলের আমার ভাইয়েরা বরকুটবাসী এবং এই ইউনিয়নবাসীরা জিন্দাবাদ।